নমস্কার, খবর দিনমণি, আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলনের নামে 635 কোটি, শিল্প সম্মেলনের বিজ্ঞান এবং ইভেন্ট ম্যানেজমেন্টের নামে 635 কোটি। মমতা ঘনিষ্ঠ বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, যাদের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্প সম্মেলনের নামে 635 কোটি। আরো জানবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে কৌশিক রয়েছে, আমার সহকর্মী কৌশিক। শিল্পশূন্য বাংলায় শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজ্ঞাপনের জন্যই 635 কোটি। সূত্র মারফত দাবি করা হচ্ছে যে এই টাকাটা গেছে গত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটি সংস্থার অ্যাকাউন্টে। তাদের অ্যাকাউন্টে গত কয়েক বছরে 635 কোটি টাকার বিল মেটানো হয়েছে, 635 কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকা বিলটা মিটিয়েছে হচ্ছে গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বিগত সরকার। যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে এই 635 কোটি টাকা সরকারি টাকা আসলে লুট করা হয়েছে। তুমি ভাবো, শিল্প সম্মেলনের বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, তার জন্য 635 কোটি টাকা। এবং সূত্র মারফত যেটা মনে করা হচ্ছে, যে সূত্রের দাবি, যে সরকার মনে করছে এই সরকারি টাকাটা লুট হয়েছে এবং তার জন্যই এর তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী। এবং তিনি এও বলেছেন যে প্রয়োজনে এর তদন্ত তিনি ইডির হাতে তুলে দেবেন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। এ তো চাঞ্চল্যকর অভিযোগ। কৌশিক, আর কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা আমাদের হাতে নথিটা এসছে, সূত্র মারফত যে নথি আমাদের হাতে এসছে, সেই নথি দেখলে আরও তুমি অবাক হয়ে যাবে। কেন বলছি, অ্যাড এজেন্সি এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল তারা পশ্চিমবঙ্গে এই শিল্প সম্মেলনের তাদের অ্যাকাউন্টে, 3টি অ্যাকাউন্টে মোট 20 বার টাকা ঢুকেছে। কয়েক লক্ষ টাকা করে ঢুকেছে, কোটি টাকা ঢুকেছে। একবার ঢুকেছিল একটা বিলে 95 কোটি টাকা। এটার পরে আরেকটা দেখা যাচ্ছে, সেখানে একটা বিলেই ঢুকেছিল 503 কোটি টাকা। মানে মোট 635 কোটি টাকার বিল মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মধ্যে এই যেটা অভিযোগ, যে এই সংস্থাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা সংস্থা, তার মধ্যে 503 কোটি টাকা শুধু একটা বিলেই মেটানো হয়েছে। এবং এরই তদন্ত আজ যে হবে সেটাই আজকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় শিল্পই ছিল না, সেই শিল্প সম্মেলনের নামে 635 কোটি লুটের অভিযোগ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। বিজিবিএস এর নামে এই ব্যবসা আনার নামেও প্রচুর দুর্নীতি হয়েছে, প্রায় 650 কোটি টাকার মতো। একটি অ্যাডভার্টাইজমেন্টের সংস্থার এই জিনিসটি করেছেন, মুখ্যমন্ত্রীও এটা মেনশন করেছেন। আপনার কি প্রতিক্রিয়া? স্ক্যাম নেই, দুর্নীতি নেই, এমনকি কিছু আছে পশ্চিমবাংলায় 15 বছরের শাসনে নেই। সুতরাং মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেটা সঠিকভাবেই বলেছেন। এবং এই বিজিবিএস এর যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট যাদের মাধ্যমে হয়েছে বা যা যা হয়েছে, এই 650 কোটি টাকার যে দুর্নীতি, তার একেবারে সত্তর তার তদন্ত হওয়া উচিত। এত বছর ধরে করে এসেছে যে এখন কি হচ্ছে, রক্ষক যেটা ভক্ষক, বাসা সে তো মরিয়াই। শিল্প যেখানে শূন্য, অর্থাৎ আমাদের এখানে এমনি শিল্প প্রথম থেকে পিছিয়ে, সেইখানে কি এটা একটা খুব এটা খুব বড় দাগ? আমার কাছে কথা হচ্ছে, একটা ওনার উপর দাগ লেগেছে, ওনার লোকজনের উপর দাগ লেগেছে, দলের উপর দাগ লেগেছে 15 বছরের। কিন্তু উনি যে এনর্মাস ক্ষতি করে দিয়ে গেলেন বাংলার, পশ্চিম বাংলার সর্বক্ষেত্রে, বিশেষ করে নবপ্রজন্ম, পশ্চিমবাংলার তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, এর কোনো ক্ষমা হয় না। সেখান থেকে দাঁড়িয়ে শিল্পের আপনারা মোড় ঘোরানোর চেষ্টা করছেন। শিল্প না হলে এই সমস্ত ছেলেমেয়েরা কি করবে? আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা, শিল্পই তো পশ্চিমবাংলার এই ছেলেমেয়েদের বাইরে যাওয়া থেকে, কর্মসংস্থান থেকে এবং বাংলার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার তো একমাত্র উপায়।
শুধুমাত্র একটা অ্যাড এজেন্সিকে এত টাকা দেওয়া হয়েছে, এ তো মারাত্মক। মারাত্মক। অ্যাড এজেন্সি মানে বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এর জন্য 635 কোটি টাকা। এই 635 কোটি টাকা কে দিয়েছে? দিয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। টাকাটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাকা মানে কি? সেটা সাধারণ মানুষের করের টাকা। সাধারণ মানুষ কষ্ট করে রোজগার করেন, বিভিন্ন ক্ষেত্রে কর দিতে হয়, সেই টাকাটা রাজকোষে যায়, মানে রাজ্য সরকারের খাতায় যায়, পকেটে যায়। সেই টাকা দেওয়া হয়েছে 635 কোটি টাকা, এবং দেওয়া হয়েছে মমতা, অভিযোগ যেটা সূত্র মারফত দাবি করা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থা, এবং সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত করা হবে। এবং যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে সূত্র মারফত যে নথি এসছে তাতে দেখা যাচ্ছে একটা বিলেই খালি মেটানো হয়েছে 503 কোটি টাকা। কে দিল এই অর্ডার? কেন দেওয়া হলো এত কোটি কোটি টাকা? কারা এর সঙ্গে জড়িত? কোন অফিসার এই নির্দেশে সই করেছেন? কোন মন্ত্রীর সই রয়েছে? এই সব কিছু কিন্তু তদন্তের আওতায় আনা হবে এবং খতিয়ে দেখা হবে। শিল্প নিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। টাটাকে এখানে আনা হবেই। সিঙ্গুরের জমি সরকারের হাতে নেই, সিঙ্গুরের জমি কৃষকদের হাতে তুলে দিয়েছে। আগের সরকার কৃষকদের জমি তুলে দিয়েছে, প্রস্তাবিত কারখানার জমির চরিত্র বদল হয়েছে। শিল্প কর্মসংস্থানে জোর দিচ্ছে বিজেপি সরকার। বিএসএফকে জমি দেওয়া হচ্ছে, কর্মসংস্থানমুখী শিল্প বান্ধব উদ্যোগী লক্ষ্য। শিল্প কর্মসংস্থান নিয়ে বাম তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর। ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ড ওভার করে দিচ্ছে ভারত সরকারকে। কর্মসংস্থানমুখী শিল্প বান্ধব এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে, এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14 মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। প্রসঙ্গ যখন হকার, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রী জনগণের প্রতি দায়বদ্ধ। মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ এখানে অগ্রাধিকার পাবে না। হকারদের জন্য ভারত সরকারের প্রকল্প রয়েছে। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অনুদান ছাড়া পুজোয় সমস্যা হলে পাশে থাকবে সরকার। বাংলায় আরো বেশি সংখ্যায় পুজো হবে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই।
আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল কাটমানির। বাংলায় সরকার বদল হওয়ার পর এবার মুখ খুলছেন মানুষ। এই যে পঞ্চায়েত প্রধান, দেখুন এবার তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। এ ছবি আলিপুরদুয়ারের চটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। কি অবস্থা! রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো, একদমই অতনুদা, এই মুহূর্তে আপডেট এই যে টটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এর বিরুদ্ধে যে নানান অভিযোগ যে স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা তুলেছিল এবং ক্ষোভের রোষে কিন্তু কার্যত তাকে ডিম ছুঁড়ে মেরেছে, এই সমস্ত খবর পেয়েই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ এই ঘটনার আরো তদন্ত করতে চায়, সেই কারণে তাকে হেফাজতেও নিতে চাইছে পুলিশ। অতনুদা, ধন্যবাদ। টাকা বেশিগুলো ঢুকাইতো, সেই টাকা বাড়িতে গিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসতো। কয়েক বছর পঞ্চায়েত করছে বর্তমান প্রধান শঙ্কর চন্দ্র রায়। কাটমানি ঘরের টাকা 10,000, 20,000, তারপরে 100 দিনের কাজের, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করছে। লোক মানে ক্ষিপ্ত হয়ে আছে। এই প্রকাশের জন্য আজকে উত্তেজিত জনতা আইসা আমাদের জিপিতে এই যে তাদের বহি প্রকাশ করলো। আমি তো চাচ্ছি যে অন্যায়টা করছে তাই সেই অন্যায়ের বিচার হোক, তার সাজা হোক। যা হয়েছে তার বিচার হোক, সবাই চাইছেন। আর যাদের টাকা গিয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হোক, তবে সুষ্ঠুভাবে। ক্যাম্প করে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে গড়বেতায়। বিজেপি শিবির করে তৃণমূল নেতাদের নেওয়া কাটমানি ফেরাচ্ছে। শোভন আছে আমার সঙ্গে। শোভন, গড়বেতা 3 নম্বর ব্লকের 7 বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ছবি দেখছি, যেখানে বিজেপির শিবির। তো বিজেপির এই শিবির যেখান থেকে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে আর এই কাটমানি, সেগুলো কি এই বিজেপি শিবিরে এসে তৃণমূল নেতারা দিয়ে গেছে? একেবারে অতনুদা, দেখো, যেটা বিজেপির স্থানীয় নেতৃত্ব যারা এই কাটমানি যাদের উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে, তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন গ্রামের মহিলাদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং তৃণমূলের শাসনকালেই এই টাকা নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকরা। এবং সেই টাকাই কিন্তু সরকার যে পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের পরেই কিন্তু যারা তৃণমূলের সেই সময়কার যারা টাকা নিয়েছিলেন তারা কিন্তু বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা নিজেরাই সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন। সেই মতো কিন্তু বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা তৃণমূলের সেই নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে যেসব উপভোক্তাদের কাছ থেকে এই কাটমানি হিসেবে টাকা নেওয়া হয়েছিল সেই উপভোক্তাদের হাতে এদিন সেই টাকা তুলে দেওয়া হয়। এদিন প্রায় একটি গ্রামের 120 জন উপভোক্তার হাতে প্রায় 2,40,000 টাকা তুলে দেওয়া হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের উদ্যোগ বিজেপির পক্ষ থেকে আরো নেওয়া হবে। যারা যারা কাটমানি নিয়েছিল ওই সময় তারা সেই সব টাকা ফেরত দেবে এবং সেই সব টাকা কিন্তু উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। অতনুদা, ধন্যবাদ। তৃণমূলের যে কাটমানি ওরা নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই টাকা আমরা উদ্ধার করে মানুষের হাতে তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করব পাশের গ্রামগুলো আরও যদি উদ্যোগ নিয়ে আমরা কালেকশন করে তুলে দেওয়ার জনগণের হাতে। সরাসরি মালদার ছবি দেখছেন। পালা বদলের পর প্রথমবার মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদায় বিজেপির যে দপ্তর, সেই পার্টি অফিস, বিজেপির পার্টি অফিসে শুভেন্দু অধিকারী। এরপর এখান থেকে তিনি যাবেন মালদা কলেজ অডিটোরিয়ামে, সেখানে বৈঠক থাকবে, প্রশাসনিক বৈঠক। সেবক আছে আমার সঙ্গে ফোনে। সেবক, না, সেবকের সঙ্গে যোগাযোগ করবো আমরা পরবর্তীতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রশাসনিক বৈঠক। কিছুক্ষণ পরেই মালদা কলেজ অডিটোরিয়ামে যে বৈঠক শুরু হবে, কারণ এখানে 4 জেলার সাংসদ বিধায়করা থাকবেন।
কোন 4 জেলা? না মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার। শুধু তাই নয়, সাংসদ বিধায়কদের সঙ্গে থাকবেন জেলা পুলিশ প্রশাসন আধিকারিকরা। সেবক আছে আমার সঙ্গে ফোনে। তবে তার আগে যে ছবি দেখছেন লাইভ, এটা বিজেপি দপ্তরের ছবি মালদার। সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছলেন এবং শুভেন্দু অধিকারী পৌঁছতেই তাকে স্বাগত জানালেন সেখানকার কর্মী, সমর্থক, নেতা যারা ছিলেন। মালদায় পৌঁছে বিমানবন্দর থেকে সোজা জেলা বিজেপি কার্যালয়। এই কার্যালয়ের নাম শ্যামাপ্রসাদ ভবন। শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয় মূর্তিতে শ্রদ্ধা জানালেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তারপর মালদা কলেজ অডিটোরিয়ামে, যেখানে 4 জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। সেবক আছে আমার সঙ্গে। সেবক, আমরা বিজেপি পার্টি অফিস মানে শ্যামাপ্রসাদ ভবনের ছবি দেখছি মালদার। একদমই, দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার মালদহে মুখ্যমন্ত্রী হিসেবে এলেন। শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার মালদহে মুখ্যমন্ত্রী হিসেবে এলেন এবং আমরা দেখলাম আজকে মালদহে কিন্তু তার কর্মসূচি যেটা রয়েছে 4 জেলার প্রশাসনিক বৈঠক। কিন্তু প্রথমেই বিমানবন্দর থেকে তিনি সোজা চলে এলেন মালদা জেলা পার্টি অফিসে। মালদহের পুরাটুলি এলাকায় ভারতীয় জনতা পার্টির যা জেলা অফিস শ্যামাপ্রসাদ ভবন, সেখানে তিনি এলেন এবং দপ্তরে ঢোকার মুখে শ্যামাপ্রসাদ মুখার্জির সেখানে কিন্তু পূর্ণাবয়ব যে মূর্তি। শুনবো সেবক, আমার সঙ্গে সুস্মিতাও আছে। সুস্মিতা, এরপরে প্রশাসনিক বৈঠক। সুস্মিতা, শোনা যাচ্ছে? সুস্মিতা, আমরা দেখছি সেই ছবি যেখানে মালদার এই প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী গিয়েছেন মালদায়। সেখানে বিজেপির যে পার্টি অফিস শ্যামাপ্রসাদ ভবন, সেখানে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং এরপরে প্রশাসনিক বৈঠক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেকটি জেলা ভিত্তিক বা জোন ভিত্তিক তিনি প্রশাসনিক বৈঠক সারছেন। প্রথম শুরু হয়েছিল জার্মান হারবার থেকে এবং সেই উত্তরবঙ্গে শিলিগুড়িতে উত্তরকন্যায় আমরা দেখেছিলাম যে গত মাসে অর্থাৎ মে মাসের 20 তারিখ তিনি বৈঠক সেরেছেন। এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা, সেখানে তিনি তার যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক সারবেন। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদা কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হবেন, যেখানে মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার প্রশাসনিক কর্তা, জেলা শাসক, জেলা প্রশাসনিক আধিকারিক এবং এই 4 জেলার বিধানসভা কেন্দ্রগুলি যেগুলি রয়েছে, এই 4 জেলার মোট 49টি বিধানসভা কেন্দ্র, সেই 49টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা নির্বাচিত জনপ্রতিনিধি এবং যারা এখানকার সাংসদ রয়েছেন, যেমন উত্তর মালদা, দক্ষিণ মালদা থেকে আরম্ভ করে সেটা মুর্শিদাবাদ কিংবা দিনাজপুরের যারা সাংসদ রয়েছেন তারাও এসে উপস্থিত হবেন। আর তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ প্রশাসনিক বৈঠক সারবেন। যে প্রশাসনিক বৈঠকে আমরা গত 15 বছরের রীতি রেওয়াজ ভেঙে বিজেপি সরকার তারা এই প্রশাসনিক বৈঠকে শাসক এবং বিরোধী উভয় দলের সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধি সকলকে একসঙ্গে ডেকে আজকের এই প্রশাসনিক বৈঠক হচ্ছে। সেখানে আজও তৃণমূল সাংসদকে দেখা গিয়েছে, তৃণমূল বিধায়কদের প্রবেশ করতে দেখা গিয়েছে এবং উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের একাধিক সাংসদ আবু তায়ের, ফরিদুর রহমান, মুর্শিদাবাদ, জঙ্গিপুরের যারা সাংসদ রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছে এবং তার সঙ্গে বিধায়ক ইটাহার, সুজাপুরের সাবিনা ইয়াসমিন, মোথাবাড়ি, হরিরামপুর, সাগরদিঘি, রতুয়া, সুতি অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর প্রত্যেকটি জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারাও এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে একই কথা বলছেন যে শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকারের উপর ভরসা রয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে। এই গোটা 4টি জেলায় সেখানে কোথাও রাস্তার খারাপ অবস্থা কিংবা 2 রাস্তার মধ্যে দূরত্ব কমানোর জন্য বা সময়ের ব্যবধান কমানোর জন্য প্রয়োজন ওভারব্রিজ। সেই ওভারব্রিজের দাবি যেমন আজ জানাবেন জনপ্রতিনিধিরা নির্দিষ্ট দাবি, তার পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য বিষয় সেচের সমস্যা। মুর্শিদাবাদে চেষ্টা করবো যে এই মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে তো কংগ্রেস বিধায়কও রয়েছেন, সিপিআইএম বিধায়কও রয়েছেন, তারাও কি এসেছেন? দেখো, হ্যাঁ, কংগ্রেস বিধায়ক রয়েছেন ফারাক তাই মুর্শিদাবাদের, তিনি এসে উপস্থিত হয়েছেন। দমকলের একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা
তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং কংগ্রেস এবং সিপিআইএম দুজনের তরফ থেকে যে বিধায়করা এসে উপস্থিত হয়েছেন তাদের তরফ থেকেও একাধিক দাবি রয়েছে। ওমেন্স কলেজ থেকে আরম্ভ করে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ কিংবা সড়ক ব্যবস্থার উন্নতিকরণ সবটাই তারা আজ মুখ্যমন্ত্রীর সামনে দাবি দেওয়া হিসেবে তুলে ধরবেন। এবং যে কথা বলছিলাম যে সেচ ব্যবস্থার একটা বড়সড় সমস্যা রয়েছে এই উত্তরবঙ্গের মালদার শুরুতেই, এবং সেখানে সেচ ব্যবস্থার যে উন্নতি সেই উন্নতির কথাও আজ বা উন্নতির জন্য যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলি আজ তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিধায়করা। সুস্মিতা, পরবর্তীতে এ নিয়ে তোমার সঙ্গে কথা হবে যে এই বৈঠকে কি কি আলোচনা হলো, এবং তুমি বলছিলে যে এখানে সিপিআইএম বিধায়ক, কংগ্রেস বিধায়ক, তৃণমূল বিধায়করাও এসেছেন। তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো। আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলার চেষ্টা করব যে আমরা না খেয়ে আছি। 10 কিলোমিটার চওড়া আর 19 কিলোমিটার লম্বা জমি বিহার ঝাড়খণ্ডের লোকেরা খায়, আমরা অভুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগুলো করেনি। আমি এগুলো বলেছিলাম তৎকালীন সেচ মন্ত্রীকে, ওনাকে আমি পূজা বোনাস মন্ত্রীও বলেছিলাম। তার কারণ এরা ইরিগেশনের কাজ ওই ঠিক বর্ষার আগে করবে, তাতে কোনো লাভ হয় না। গঙ্গাকে যদি তার পুরাতন চ্যানেলে ড্রেজিং করে ফেলে দেয় তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার গঙ্গা ভাঙনের গল্প শেষ।